প্রত্যেকটি মানুষের সাহিত্যের স্বাদ আলাদা আলাদা। কেউ ভালোবাসেন থ্রিলার, কেউ ভালোবাসেন হরর, কেউ ভালোবাসেন রোমান্টিক। সাহিত্য এমন একটা পরিসর বা মাধ্যম, বলা ভালো এমন একটা সম্পদ যা মানব জাতির সম্মিলিত আবেগ, চিন্তা এবং বিভিন্ন অভিজ্ঞতার প্রতিফলিত রূপ। আমরা সকলেই শিক্ষার্থী, আমরা সকলেই কম বেশি এখনো শিখে যাচ্ছি এবং আমার ব্যক্তিগত মত, শেখার বা জানার কোনো সীমা বা অন্ত হয় না। আমরা সবসময় কোনো না কোনো ভাবে কোনো না কোনো ছোট জিনিস থেকেও শিক্ষা নিতে পারি। বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্য তার বর্ণিলতা এবং বৈচিত্র্যতার জন্য একটা আলাদাই স্থান পায়। চর্যাপদের ইতিহাস থেকে শুরু করে পদাবলী কীর্তন কিংবা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বর্তমান সাহিত্য, প্রত্যেকটা স্তরেই আমরা এমন কিছু না কিছু সাহিত্যের আলোচনা বা সাহিত্য কীর্তি দেখতে পাই যা আমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং আমাদের সাহিত্যকে আরো অনেকটা উঁচু স্তরে উন্নীত করে। সময়কাল এবং বাস্তবতার নিরিখে হয়ে দাঁড়ায় এরা জীবন্ত। কিন্তু বর্তমান সময়ে একবিংশ শতকে দাঁড়িয়েও আমি এই কথাটা বলছি যে আমি বহু মানুষের মধ্যে, বিশেষত নতুন প্রজন্মের মধ্যে বড্ড বই পড়া এবং সাহিত্যের প্রতি অনীহারে লক্ষ্য করছি। নতুন প্রজন্মের কাছে সাহিত্য চর্চা, ব্যাকরণ চর্চা এবং নিজের ভাষার বাইরে অন্য ভাষাভাষী বিভিন্ন ভাষা চর্চাও যেন তাদের কাছে একটা অনীহার বিষয়। ভাষাকে তারা কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনাটার মধ্যে প্রবেশ করা যাক। প্রথমে বলি সাহিত্যে অনীহাটা কি। সাহিত্য অনীহা কিন্তু একটা কোনো পার্টিকুলার ম্যাটার নয়। যখন অনেকগুলো ছেলে মেয়ের সামনে একটা গল্প এবং একটা কবিতা দিয়ে বলা হয় যে তুমি কোনটা পড়বে, সে বলবে আমি গল্প পড়বো, আমি কবিতাটা পড়বো না। কারণ কবিতার মিনিং অনেকের কাছে অনেক জটিল বলে মনে হয়, ক্লিয়ার নয়, নিজে থেকে মিনিং তারা বার করতে পারে না বা বুঝতে পারে না। আমি যেমন করে থাকি যে আমি বিভিন্ন মানুষকে বিভিন্ন কথার মাঝে মাঝে জিজ্ঞেস করি, এনার লেখা পড়েছেন, ওনার লেখা পড়েছেন, এনাকে চেনেন, ওনাকে চেনেন, এই সাহিত্যিকে চেনেন। তো তারা, আমি দেখি আর শুধু হাঁ করে তাকিয়েই থাকে, মানে তারা ওই সাহিত্যিকের নামটুকুও শুনেছেন কিনা তা নিয়েও আমার সন্দেহ থাকে। তো আমি বলছি না যে ডিপলি তাদের নিয়ে পড়াশোনা করো বা তাদেরকে নিয়ে করেই যাও, চর্চা করেই যাও, কিন্তু একটা মধ্যস্থ জ্ঞান থাকা তো মানুষের উচিত। তো এই জ্ঞানটার প্রতি বা এই জানার বিষয়ের প্রতি মানুষের আগ্রহটাও খুব কমে যাচ্ছে। তো এবং আমি রিসেন্টলি একটা ঘটনা বলি। আমি একটা সাহিত্যের ছাত্রকে ইসমাত চুগতাইয়ের নাম জিজ্ঞেস করেছিলাম। ইসমাত চুগতাই একজন খুব বড় মাপের একজন লেখিকা। তো তাকে আমি ইসমাত চুগতাইয়ের নাম জিজ্ঞেস করি এবং জিজ্ঞেস করি আপনি কি এনার কোনো সাহিত্য পড়েছেন, সাহিত্যকর্ম বা সাহিত্য কীর্তি পড়েছেন? তো তিনি সাহিত্যের ছাত্র হওয়ার সত্ত্বেও তিনি ইসমাত চুগতাইয়ের নাম শোনেননি আর কি। তো আমার কাছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক বলে মনে হলো। যাই হোক, তো একটা পার্টিকুলার স্টেটে গিয়ে মানুষের একটা অনীহা জাগছে যে আমার জেনে কি হবে, আমার জেনে কি লাভ, আমার কর্মে বা আমার জীবনে এরা কোনো প্রকারেই সাহায্য করতে পারবে না। তো এটা একটা অনীহা যে না, আমি পড়বো না। বর্তমান সময়ে আমরা ভীষণই মোবাইল অ্যাডিক্টেড। এআই যন্ত্রপাতি দ্বারা ঘিরে রয়েছি, এআই দিয়ে ঘিরে রয়েছি বলা ভালো। এআই 2 সেকেন্ডের মধ্যে যা বলবো সব রেডি করে দেবে আমাকে। 2 থেকে 2.5 বছরের বাচ্চাকে ভোলানোর জন্য বাবা মায়েরা তাকে ফোন দিয়ে বসিয়ে রাখছে। হ্যাঁ, আমি বলছি না যে তারা বই পড়তে পারে, বাট আমরা যদি একদম গোড়া থেকে আমরা এই বইয়ের ব্যাপারটাকে শুরু করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কোনো প্রকার অসুবিধা হয় না। আমরা বাচ্চাকে একটা 2 থেকে 2.5 বছরের বাচ্চাকে বই দিলে সাধারণত তারা বইটাকে ছিঁড়ে ফেলবে। মোটামুটি তাদের জ্ঞান হওয়ার পর 3 থেকে 4 বছর বয়স থেকে যদি আমরা তাদের ছবির বই দেখাতে শুরু করি, তারপর ধীরে ধীরে যত তারা বড় হয়, 7-8 বছরের মধ্যে যদি আমরা একটা করে একটা ছোট্ট ছোট্ট গল্পের বই কিনে দিতে পারি এবং তাদেরকে তারপর যত বড় হবে গল্পের বই যত পড়াবো, যত গল্প, এবং তারপর ধীরে ধীরে অন্যান্য ভাষার প্রতি যত আমরা প্রেম জাগাবো, তো তাদেরও একটা মনে ইচ্ছা জাগে যে হ্যাঁ, আমি এবার একটু এই গল্পগুলো পড়ি। তো আমরা যদি ভিতটাকেই কাঁচা রেখে দিই তাহলে তো পরবর্তীতে গিয়ে অসুবিধা হবে। তা বলে অনেক ব্যতিক্রমী ঘটনাও ঘটে থাকে আমাদের মধ্যে। ব্যতিক্রম তো সবসময়ই ঘটে চলেছে। এখনকার ছেলে মেয়েদের আবার আরেকটা অনীহার বিষয় হচ্ছে তাদের ব্যাকরণ পড়া। ব্যাকরণ পড়াটাকে যে তারা কি ভয়ঙ্কর ভাবে না, মানে বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয়। এবং ইংলিশে নতুন নতুন সিনোনিমস এবং অ্যান্টোনিমস শেখা, নতুন নতুন স্টক অফ ওয়ার্ড যত আমরা বাড়াবো তত আমাদের বলতে সুবিধা হবে, তত আমাদের ক্ল্যারিফাই করতে সুবিধা হবে জিনিসটাকে। একটা বিষয়ের মধ্যেই, ভাষাগত বা সাহিত্যগত বিষয়ের মধ্যে একটা চারিদিক থেকে অনীহা চলে আসছে। আসি আমাদের সাহিত্য চর্চা এই বিষয়টার উপর।
সাহিত্য চর্চা মানে শুধুই বাংলা সাহিত্য, বাংলা গল্পের বই পড়া, বাংলা উপন্যাস পড়া এমনটা নয়। সাহিত্যের মধ্যে রয়েছে নৃতত্ত্ব চর্চা, নৃত্য চর্চা, সঙ্গীত চর্চা, খেলার ইতিহাস, পোশাকের ইতিহাস, আহারের ইতিহাস, এছাড়াও রয়েছে চিত্রকলার ইতিহাস, শিল্পের ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাস, গল্প উপন্যাসকে ঘিরে যে সমস্ত ইতিহাস গড়ে উঠেছে। তো এতগুলো বিষয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে একটি সাহিত্য। বাংলা সাহিত্য হোক, ইংরেজি সাহিত্য হোক, হিন্দি সাহিত্য হোক, কিংবা ফ্রেঞ্চ, রোমান, জার্মান, বিভিন্ন সাহিত্য। মানুষজনকে এগিয়ে আসতে হবে যে সাহিত্য জিনিসটা কি সেটা বুঝতে হবে। শুধুমাত্রই গল্প পড়ে সাহিত্য শেখা যায় না, শুধুমাত্রই দু চারটে পাতা বই উল্টে সাহিত্য শেখা যায় না। মানুষকে বুঝতে হবে সাহিত্যের ধারা, সাহিত্যের রীতি, এবং রীতি মতো নিজে ইনফ্লুয়েন্স হয়ে ভালোভাবে অন্যদের মধ্যেও সাহিত্যকে ছড়িয়ে দিতে। গুরুত্বপূর্ণ বিষয়ও বলতে চাই, সেই সকল মানুষজনেদের, সেই সকল বাবা মায়েদের বা সেই সকল ভদ্রলোক এবং ভদ্র মহিলাদেরকে যারা নিজের ভাষাকেও অসম্মান করেন এবং অন্য ভাষাকেও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে না পারার একটা ভনিতা করেন। মানে বাংলাটা আমার ঠিক আসে না বলে বাংলাকে দূরে সরিয়ে দেন, এদিকে ইংলিশ মিডিয়াম বা ইংলিশের কোনো জায়গায় কি ঠিকঠাকভাবে ইংলিশও বলতে পারেন না। তো তাদেরকে আমার দেখে খুব লজ্জা হয়, এক প্রকার ধিক্কার জানাতে ইচ্ছা করে। যে ভাষাকে আপনি সম্মান দিতে, নিজের মাতৃভাষাকে যদি আপনি সম্মান দিতে না পারেন, তাহলে আপনি অন্য কোনো ভাষাকেও খুব একটা সম্মান করতে পারেন না। এই আমার জেনে কি হবে বা আমার ভালো লাগছে না, এই বিষয়টাকে যদি আমরা দূরে রেখে একটুখানি যদি আমরা সাহিত্যের একটুখানি স্বাদ চেখে দেখি, তাহলে আমার মনে হয় না যে খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে। একটুখানি বাংলা সাহিত্য, একটুখানি ইংরেজি সাহিত্য, একটুখানি ফ্রেঞ্চ সাহিত্য, হ্যাঁ অবশ্যই সেটা ট্রান্সলেটেডও হতে পারে, বা আপনি ফ্রেঞ্চ ভাষা শিখেও সেই সাহিত্য যদি পড়েন তাহলে কিন্তু আরও লাভবান হতে পারেন। তো আমাদের ক্ষেত্রে তো এখন সেটা উপায় নেই, আমরা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা পাণ্ডুলিপিটাকে পড়ে থাকি। অন্ততপক্ষে এই পড়াটাই যেন উপযোগী হয়ে ওঠে, এই পথটাই আমরা ক্ল্যারিফাই করতে চাই যে আপনি যে সাহিত্যটা পড়ছেন সেটা থেকে কি শিখলেন, কি শিক্ষা নিতে পারছেন। অবশ্যই মনে রাখতে হবে সাহিত্য কোনো না কোনোভাবে আমাদের জীবনের একটা অংশ, এবং জীবনের শিক্ষাগত বিভিন্ন অংশকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কিংবা সাহিত্যগত অনীহা বিষয়টার দূর করার জন্য আরো যদি কিছু টিপস চান, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, যদি পরবর্তী ভিডিওতে আপনারা এই সংক্রান্ত কোনো টিপস বা আরো জানতে চান কিনা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।